আরে হাত ছাড়ো না। ও কি কেউ দেখে ফেললে কি হবে বলো দি? ছাড়বই বা কেন? যার যা জিনিস সে কি তা ছাড়ে? কই, এসো, একটু কাছে এসো। বাংলা সাহিত্যের বিভিন্ন আবেগ ও অনুভূতির সংমিশ্রণ, আপনাদের প্রিয় গল্প চয়ন। হয়ে যাক সাহিত্য মোড অন। বরকনের মধ্যে পূর্বরাগ জিনিসটার অস্তিত্ব সেকালে আমাদের দেশে আদৌ ছিল না। বঙ্কিমবাবুর দুর্গেশ নন্দিনী বেরোনোর পর থেকেই যে বাঙালি তরুণ তরুণী সমাজে তার সূচনা হয়েছে, এটা মনে করা অত্যন্ত ভুল। কারণ যে সময়ের গল্প আপনাদের শোনাবো তা সিপাহী বিদ্রোহের ৩-৪ বছর পরের এবং দুর্গেশ নন্দিনী প্রকাশিত হবার ৩-৪ বছর আগের ঘটনা। ফরিদপুর জেলার অন্তর্গত মালিপুর গ্রামে বহু ব্রাহ্মণ এবং কায়স্থ পরিবার বাস করত। তাদের মধ্যে আবার কয়েক ঘর আছেন যারা নিজেদের স্বভাব কুলীন বলে গর্ববোধ করতেন। শ্রীযুক্ত হরবিলাস মুখোপাধ্যায় মহাশয় এমনই এক স্বভাব কুলীন ব্রাহ্মণ ছিলেন। তার বাপ ঠাকুরদা বিঘা কয়েক মাত্র জমি রেখে গেছিলেন, এছাড়া তিনি বিঘা 2 জমার জমিও রেখেছিলেন। তবু তখনকার দিনের মোটা ভাত কাপড়ের পক্ষে এসবও যথেষ্ট ছিল না। স্বচ্ছন্দে এবং সুশৃঙ্খলে তাঁর সংসার চলত না। মুখোপাধ্যায় মহাশয়ের বয়স সে সময় 40 পার হয়েছিল। পিতার আদেশে কুলীনের কুলরক্ষার জন্য একে একে তাঁকে 3টি বিয়ে করে সংসার করতে হয়েছিল। পিতার পরলোক গমনের পরে ইচ্ছে করলে তিনি সংসার সংখ্যা আরো বাড়াতে পারতেন, কিন্তু তা করতে তার মন চায়নি। এই 3 সংসারের মধ্যে মেজ বউ রাইমণি অকালে মারা গেলেন। ছোট বউ ক্ষীরোদা সুন্দরী ধনী বাপের মেয়ে। তিনি বাপের বাড়ির ক্ষীর সর ছেড়ে গরিব স্বামীর মোটা ভাত পছন্দ করতেন না। সেজন্যই বড় বউ সারদা সুন্দরী শ্বশুর বাড়িতে জাঁকিয়ে বসেন এবং আস্তে আস্তে তিনি মুখ্য গৃহিণী হয়ে উঠেছেন। সারদা সুন্দরীর গর্ভে হরবিলাসের 3টি সন্তান জন্মেছিল। তার মধ্যে বড় ছেলেটি অকালে প্রাণ হারায়। দ্বিতীয় মেয়ে সন্তানের নাম রেখেছিলেন প্রভাবতী। তার বয়স এখন 12। ছোট ছেলেটি এখন 3 বছরের শিশু মাত্র। প্রভার এখনো বিয়ে হয়নি। পূর্ববঙ্গে কুলীন পরিবারে বড় বড় মেয়েরাও অবিবাহিত থাকত, কারণ কুলীন বংশ ছাড়া অন্য কোনো পাত্রের সঙ্গে বিবাহ তারা অপমানজনক মনে করতেন। এই সময় হঠাৎ করেই হরবিলাসের ভাগ্যে সুখবর জুটল। অকস্মাৎ দুর্ঘটনায় তাঁর হুগলি জেলার রাজগ্রামের মামা এবং মামার একমাত্র ছেলে গঙ্গায় নৌকা ডুবে মারা গেছেন। হরবিলাস ছাড়া তার কোনো ওয়ারিশ নেই। এটা শুনে হরবিলাস আর দেরি না করে মামা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে গিয়ে দেখলেন বাড়িতে বৃদ্ধা মামি ছাড়া আর কেউ নেই। বিষয় সম্পত্তি যা আছে তা একজন সম্পন্ন গৃহস্থের উপযোগী। এই সম্পত্তি পেলে অভাব অনটনের হাত থেকে সারা জীবনের জন্য মুক্তি পাওয়া যাবে। অগত্যা দেশে ফিরে এসে নিজের বাড়ি এবং বিষয় সম্পত্তি যা ছিল বিক্রি করে ধার দেনা শোধ করে মাঘ মাসে হরবিলাস গ্রাম ছেড়ে রাজগ্রামে মামার বাড়ি গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করলেন। রাজগ্রামে এসে হরবিলাস বিষয় সম্পত্তি দখল আর দেখাশোনায় মন দিলেন। সারদা সুন্দরীও তাঁর নতুন সংসার গুছিয়ে নিতে লাগলেন। ধীরে ধীরে প্রতিবেশনীদের সঙ্গে আলাপ পরিচয় হল, কিন্তু একটা বিষয়ে সারদা সুন্দরী খুবই অস্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলেন। তার বাঙাল দেশের ভাষা শুনে প্রতিবেশনীরা মুখ টিপে টিপে হাসে, কেউ কেউ আবার সামনেই একটু আধটু ব্যঙ্গ বিদ্রুপও করে। এতে সারদা সুন্দরী মনে মনে কষ্ট পেতেন, তার খুব রাগও হতো। তবে এ পাড়ার হরিচরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী সে দলে পড়তেন না, তাই সারদা সুন্দরী দেবীর সাথে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠল।
অল্পদিনের মধ্যেই দুই পরিবারের সম্পর্ক দৃঢ় হল। হরিচরণকে হরবিলাস দাদা বলে ডাকেন। তিনি সব বিষয়েই হরিচরণের থেকে পরামর্শ নিতে লাগলেন। তাই আস্তে আস্তে তারা পরস্পরের উপকারী বন্ধু হয়ে উঠলেন। মাঝে মাঝে পরস্পরের মধ্যে নিমন্ত্রণ আমন্ত্রণও চলতে লাগল। হরিচরণের দুটি ছেলে। ছোটটি এখন গ্রামের পাঠশালায় পড়াশোনা করছে। বড় ছেলেটির নাম নীলমাধব। তার বয়স তখন 17 কি 18। 2-3 বছর আগে গ্রামের পাঠশালার পড়া শেষ করে ইংরেজি শিক্ষার জন্য সে শ্রীরামপুর মিশনারি স্কুলে ভর্তি হয়েছে। প্রতিদিন 1.5 ক্রোশ পথ হেঁটে স্কুলে যায়। ছেলেটিকে বড় স্নেহ করেন সারদা সুন্দরী। একদিন কথায় কথায় তিনি চাটুর্যগিন্নিকে বললেন, ও দিদি, নীলু বড় ভালো ছেলে, মনে বড় স্বাদ হয় গো। আমাদের প্রভার সাথে যদি তা যদি হয় তাহলে তো খুবই ভালো, কিন্তু দাদা ঠাকুর হলেন ওদেশের এক যান্ত্রিক কুলীন। উনি কি আমার ছেলেকে মেয়ে দেবে? সে আমি বলে দেবো গো দিদি, হয়তো তিনি আমার কথা ফেলবেন না, নিশ্চয় বলে দেখবো। সে তুমি ভাই তোমার কর্তাকে বলে কয়ে যদি রাজি করাতে পারো তাহলে আমাদের কোনো আপত্তি হবে না। প্রভা বাড়ি মিষ্টি মেয়ে, আমরা খুব খুশি হব। হরবিলাসের বাড়িতে একটি বড় ঘরের মধ্যে দুদিকে 2টি তক্তাপোষ পাতা। একটাতে হরবিলাস নিজে এবং অন্যটিতে তার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে ঘুমান। একদিন অনেক রাত্রে কিসের একটা আওয়াজে হঠাৎ করেই মেয়ে প্রভাবতীর ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল তার বাবা মা কোনো একটা গভীর বিষয়ে আলোচনা করছে। হ্যাঁ গা, বলি প্রভার বিয়ের কথা ভাবছো না? মেয়ে বলতে নেই, দেখতে দেখতে একেবারে ডাগর হয়ে উঠল গো। ভাবছো বললেই হলো, ভাববার সময় পাচ্ছি কই? বিষয় আশয়গুলো ভালো করে দেখে শুনে নিতেই তো 1 মাস কাটলো। তবে এইবার মেয়ের বিয়ের চেষ্টা দেখতে হবে বই কি। দেখো, আমি মনে মনে একটা কথা ভাবছিলাম, তুমি শুনলে কি বলবে জানি নে। কি কথা? আচ্ছা, বলছিলাম যে চাটুর্যদের ওই নীলমাধব ছেলেটির সঙ্গে বিয়ে দিলে হয় না? কি সর্বনাশ! ও ছেলে যে 3 পুরুষে। তা হলোই বা 3 পুরুষে। ওকে মেয়ে দিলে কুলমর্যাদায় তুমি একটু নেমে যাবে, এই না? ছেলেটি কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে, তুমি যাই বলো। কি যে বলো! নিজে স্বভাব কুলীন হয়ে শেষে 3 পুরুষে পাত্রকে মেয়ে দেব? কিন্তু স্বভাব কুলীনের ছেলে যে এসব দেশে বড় পাওয়া যায় না। তাইলে দেশ থেকে মেয়ের বিয়ে দিয়ে এলে না কেন? সে উপায় কি ছিল? দেখো, 5টা নয় 7টা নয়, ওই একটি মাত্র মেয়ে। যে পাত্রে দিলে মেয়ে শুয়ে থাকবে সেই পাত্রে দেওয়াই ভালো নয় কি? স্বভাব কুলীন পাত্র এনে বিয়ে দেবে, দেখবে তার হয়তো আর 5টা বিয়ে হয়ে আছে, আরো 10টা করবে। স্বামীর ঘর করা যে কি বস্তু তা আমি জীবনে কখনো জানতেও পারবে না। তার সেই ভালো নয়? নীলু ছেলেটি দেখতে শুনতে যেমন, স্বভাব চরিত্রও তেমনি। তার উপর ইংরেজি লেখাপড়া শিখছে, চাকরি করবে। আমি তো বলি, বড় ঠাকুরের কাছে তুমি একবার কথাটা পেড়ে দেখো না গো। সবই বুঝলুম, কিন্তু নীলুই যে তোমার মেয়েকে বিয়ে করবার পর আর 5টা বিয়ে করবে না, তা তুমি কি করে জানলে? ভঙ্গ হলেও 3 পুরুষে বই তো নয়। কি যে বলো তুমি, তার ঠিক নেই। ও যে ইংরেজি পড়ছে গো। যারা ইংরেজি পড়ে তারা সাহেবের চাকরি করে, তারা কি আর বিয়ের ব্যবসা করতে যায়? হ্যাঁ, আমিও ওই রকম শুনেছি বটে। যারা ইংরেজি পড়ে তারা একটার বেশি বিয়ে করতে চায় না। আচ্ছা, তা কথাটা ভেবে চিনতে দেখি, পিতৃকুলের মর্যাদাটা খোয়াবো। হ্যাঁ,
এই একটা আফসোস, নইলে আর কি। আফসোসি বা কিসে? যে দেশে যেমন চল। আমাদের দেশে হলে অবশ্যই এটা একটা নিন্দের কথা হতো, কিন্তু এ দেশে এরা তো কই ততটা মনে করে না। তা ঠিক, ইংরেজ হলো দেশের রাজা, কলকাতা হলো তাদের রাজধানী। কলকাতার হাওয়া লেগে এদের ধর্ম কর্ম অনেকটা শিথিল হয়ে গেছে বই কি। নইলে ধরো ওই আমাদের দেশে বামুন কায়েতের ঘরের বিধবারা কি পান খায় না মাথায় চুল রাখে? এ দেশে দেখো বিধবারা দিব্যি চুল রাখছে, খাসা পান খেয়ে একদম ঠোঁটটি লাল করে বেড়াচ্ছে। তাতেও তো কোনো নিন্দে নেই। জস্মিন দেশে যদাচার। না হে, কতটা তুমি নেহাত অন্যায় বলনি বটে। আচ্ছা, তাহলে ওই চাটুর্য মশাইয়ের কাছে কাল কথাটা না হয় বলি দেখি। তবে তোমায় খুলেই বলি, গিন্নির কাছে ও কথা আমি বলেছিলাম। তিনি বড় ঠাকুরের সঙ্গে পরামর্শ করে আমায় বলছেন ওদের কোনো আপত্তি নেই। ও, তাহলে তো ভেতরে ভেতরে কাজটা তুমি অনেকখানি এগিয়ে রেখেছো বলো। এতক্ষণ তবে আমার সঙ্গে নকরা করছিলে কেন? হ্যাঁ, ও তা ওই ছেলেটাকে জামাই করতে যদি তোমার এত স্বাদ হয়ে থাকে তবে তাই করো। হ্যাঁ, তাই করো। মেয়ে আমার সুখে থাকলেই হলো, না হয় 3 পুরুষ নেমেই গেলাম। তার আর কি করা যাবে? হ্যাঁ, এবার অনেক রাত্রি হলো, এখন ঘুমো। এতক্ষণ প্রভাবতী তার মা বাবার কথাবার্তা খুবই মনোযোগ দিয়ে সব কিছু শুনছিল এবং মনে মনে কতই না আলোচনা করছিল। কি মুশকিল, ওদের নীলু হবে আমার বর। তার সামনে কত হেসেছি, কথা কয়েছি, বাসালতা করেছি, এখন আমি হব তার বউ। সে বাড়ি ঢুকলে ঘোমটা দিয়ে আমায় পালাতে হবে। কি কেলেঙ্কারি মা, কি কেলেঙ্কারি। প্রথম যখন আমরা এলাম ওদের সঙ্গে ঘনিষ্ঠতা হলো, তখন মা আমায় বলেছিলেন নীলুকে তুই দাদা বলবি। আমি বলেছিলাম কেন, পরের ছেলেকে আমি দাদা কইতে যাব কেন, সে আমি পারুম না। ভাগ্যিস দাদা বলিনি। ও মা, যাব কোথা? কি ঘেন্না মা, কি ঘেন্না। আচ্ছা, আমাকে নীলুর পছন্দ হবে তো? সে যদি তার মা বাপকে বলে ও মেয়ে আমার পছন্দ নয়, ওকে আমি বিয়ে করতে চাই নে, তখন কি হবে? এক সমস্ত ছেলের কথা কি মা বাপ ঠেলতে পারবেন? তবে হ্যাঁ, পছন্দ বোধহয় হবে তার আমাকে। আমি তো আর কালো কুস্তি নই। ওর গায়ের রং এসে আমার রং তো অনেক ফর্সা। তবে আমি লেখা পড়া জানি নে, মুহু এই যা। কিন্তু কি করুম, ও দেশে তো মেয়ে ছেলে লেখা পড়া সে আর রেওয়াজ এখনো হয় নাই। এ দেশে থাকলে এতদিন আমিও 2-4 হানা বই পড়ে ফেলতাম। সে তার যদি ইচ্ছা হয় বিয়ের পরামর্শে হালেই পারবে, কে মানা করছে বাপু? বরের কথা ভাবতে ভাবতে প্রভা ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে ঘুমিয়ে সে এক স্বপ্ন দেখল। বর যেন ঘুমটা খোলবার জন্য তাকে কত সাধ্য সাধনা করছে। ঘোমটাটা খোলো। আর সে যেন বলছে, ও কি নিল, সি কি ছেলে মানুষই করছো তুমি। কোনে বউকে বরের শাখা থেকে ঘুমটা খুলতে আসে? খাড়াও, আগে বড় হই, তারপর তুমি যা বলবে আমি তাই শুনুম। আরে স্বপ্নে বরকে বলেছি সি নীলু, সি 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 সি।
বরকে কি মানুষ নাম ধরে ডাকে? আমি যেন কি ধর। চট্টোপাধ্যায় মহাশয়ের সাথে হরবিলাস মেয়ের বিয়ে নিয়ে কথা বললেন। তিনি আহ্লাদের সঙ্গে সম্মতিও দিলেন, তবে এখন উপযুক্ত দিনক্ষণ না থাকায় জানালেন বিয়ে হতে সেই বৈশাখ মাস হয়ে যাবে। নীলুর সঙ্গে প্রভার বিয়ে হবে, এই খবর বাতাসের মতো পাড়াময় ছড়িয়ে পড়ল। প্রভা এখন আর নীলুর সঙ্গে হাসি ঠাট্টা করে না, এমনকি তার সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। হঠাৎ দুজনের চোখাচোখি হয়ে গেলে নীলু একটু মুচকি হাসে, কিন্তু প্রভা ব্যস্ততা দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বিয়ের এখনো প্রায় 7-8 মাস বাকি, তবুও দুই পরিবারের এখন থেকেই বেআই বেআন সম্বন্ধ শুরু হয়ে গেছে। তারা একে অপরকে সম্বোধনও করেন। শারদীয়ার মণ্ডপে যখন মা দুর্গার পুজো আরম্ভ হলো, সেদিন শারদা সুন্দরী তার হবু জামাইকে ধুতি, চাদর এবং মিষ্টির তত্ত্ব পাঠালেন। পরের দিন ও বাড়ি থেকেও প্রভার জন্য তত্ত্ব এলো। বিজয়ার দিন দেবীর বন্দনায় যখন পূজা মণ্ডপ মেতে উঠেছে, নিভৃতে ঘরের কোণে বসে প্রভার মনে তখন হাজার প্রশ্ন ও আলোচনা তোলপাড় করছে। সন্ধ্যার পর যখন ও বাড়িতে প্রণাম করতে যাব, আর সকলকে তো প্রণাম করব, কিন্তু তাকেও প্রণাম করব নাকি? যদি করি তবে কি সেটা আমার বেহায়াপনা হবে? যদি না করি সেটাই বা কেমন দেখাবে? উফ, যাই মাকে কথা কানা জিগায়, তিনি যা বলবেন না হয় তাই করা যাবে। কিন্তু লজ্জায় মাকে প্রভা এসব কথা জিজ্ঞেস করতে পারল না। সন্ধ্যের পর মার সঙ্গে ও বাড়িতে প্রণাম করতে গিয়ে অবশ্য নীলুর দেখা পাওয়া গেল না। উভয় সংকট থেকে মুক্তি লাভ করে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। তবে মনে একটা কথা খচখচ করতে লাগলো, আজকের দিনেও তাকে একটা প্রণাম করা হলো না। রাত যখন প্রায় 8টা, তখন শারদা সুন্দরী পাড়ার অপর কয়েকজন মহিলার সঙ্গে ও পাড়ার পুরোহিত ঠাকুরের বাড়ি বিজয় করতে গেলেন। পরিষ্কার চাঁদনি রাত্রি। প্রভার বাবাও কাঁধে চাদর নিয়ে ছড়ি হাতে বার হলেন। বাড়িতে শুধু রইলেন প্রভা এবং তার মামিমা। প্রভা মামির ঘরে বসেই তার সাথে গল্প করছিল। কি একটা প্রয়োজনে নিজেদের শোয়ার ঘরে এসে কাজ সেরে ফিরে যাবার জন্য যেই সে বারান্দা থেকে উঠোনে নেমেছে, অমনি চাঁদের আলোয় দেখল সামনেই তার বর। দেখেই সে ব্যস্ত হয়ে মাথায় ঘোমটা দিতে হাত ওঠালো, কিন্তু দুষ্ট নীলু খপ করে তার হাতটা ধরে বলল, আর ঘোমটা দেয় না, এখানে কে আছে? আচ্ছা, আগে আমার সঙ্গে কত হাসতে গল্প করতে, সেসব তো বন্ধই করেছ। ইদানিং এমনই ডুমুরের ফুল হয়ে দাঁড়িয়েছ যে মুখখানি দিনান্তে একবার দেখতেও পাইনে। আজকের দিনেও একটিবার দেখবো না? আরে আরে, হাত ছাড়ো না। ও কি কেউ দেখে ফেললে কি হবে বলো দি? ছাড়বই বা কেন? যার যা জিনিস সে কি তা ছাড়ে? কই, এসো, একটু কাছে এসো। এই বলে প্রভার অন্য হাতটা ধরে তাকে নিজের দিকে টানল সে। প্রভা যেন জ্ঞানহারা হয়ে পড়ল, তার শরীর কাঁপতে লাগলো। মনে হতে লাগলো দুরন্ত বালক যেন তাকে নিজের বুকে জড়িয়ে ধরে তাকে মুখে চুমু খেতে লেগেছে। কিন্তু সম্বিত ফিরতেই সে গলায় আঁচল দিয়ে হাঁটু মুড়ে বসে নীলমাধবকে প্রণাম করে তার পায়ের ধুলো নিল। আরে বেঁচে থাকো, সুখে থাকো। তোমার মা বাবাকে প্রণাম করতে এসেছিলাম, কিন্তু তারা তো বাড়ি নেই। ফিরে এলে তাদের বলো যে আমি এসেছিলাম। তোমার সঙ্গে তবু বিজয়টা হলো।
কিন্তু দেখো প্রভা, মা দুর্গা দয়া করেন যেন আসছে বছর তোমার আমার বিজয়া এরকম উঠোনে দাঁড়িয়ে আর না হয়। কি বলো? আমি জানি না। যা, পোড়া বৈশাখ মাস যে কবে আসবে তা জানি না। তবে একটা কথা বলে যাই, মাঝে মাঝে দেখা দিতে কার্পণ্য করো না যেন। যেদিন তোমার মুখখানি একটিবারও না দেখি, সে দিনটা যেন অন্ধকার মনে হয়। এখন তবে আসি। হালকা হেসে প্রভার চিবুক ছুঁয়ে কথাগুলি বলে নীলু চলে গেল। মামিমা তার অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে এই দৃশ্যটি আগাগোড়া দেখেছেন, কিন্তু কথোপকথন শুনতে পাননি। আপন মনে তিনি বললেন, মা, এই যে দেখছি কাছে না উঠতে এক কাঁদি, এখনো তো বাবু বিয়ে হয়নি, এরই মধ্যে তো আর ছুরিটা তো বিহায় এক না। কালি কালি এসব হলো কি গো? দুঃখা দুঃখা। সারদা সুন্দরী বাড়ি ফিরলে মামিমা গোপনে তার কাছে ব্যাপারটি বললেন। তিনি সবটা শুনে হাসলেন। রাত্রে ঘুমন্ত মেয়ের গায়ে হাত বোলাতে বোলাতে তিনি মনে মনে আশীর্বাদ করতে লাগলেন। ওই স্বামী মিয়া, তুমি চিরসুখী হও মা। এবার শীতটা খুব প্রবলভাবেই পড়েছে। অঘ্রাণের হিম লেগে অনেকের সর্দি কাশি হতে লাগলো এবং কারো কারো জ্বরও হলো। কিন্তু সে জ্বর ম্যালেরিয়া নয়, কারণ ম্যালেরিয়ার নাম তখনও কেউ শোনেনি। একদিন খবর এলো নীলুর খুব জ্বর, তার সঙ্গে সর্দি কাশিও খুব। প্রথমে নীলুর বাবা মা এটাকে তেমনভাবে গুরুত্ব দেননি, কিন্তু যখন দেখলেন 3 দিনের জ্বর সারল না, তখন ভয় পেয়ে কবিরাজ ডাকলেন। প্রবীণ কবিরাজ মহাশয় চিকিৎসা করতে লাগলেন, কিন্তু কয়েকদিন পরে তিনি চট্টোপাধ্যায় মহাশয়কে একটি সাংঘাতিক খবর দিলেন। জ্বর আর 2-3 দিনে আমি বন্ধ করে দিচ্ছি, কিন্তু ছেলেটির দেহে রক্তাকাশের সূচনা হয়েছে। কি সর্বনাশ! আপনি ঠিক করে দেখুন কবিরাজ মশাই, এই কি আমার। হরিচরণবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। স্ত্রীকেও তিনি ব্যাপারটা বুঝিয়ে বললেন এবং প্রভার মা বাবাও বিষয়টি শুনলেন। ভীষণ উত্তেজনায় এবং দুশ্চিন্তায় সকলের দিন কাটতে লাগলো। জ্বর তখনকার মতো বন্ধ হলো বটে, কিন্তু কাশিটা থেকেই গেল। মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে। যখন বাড়ে তখন আবার জ্বর হয়, কিন্তু কমলে জ্বর ছেড়ে যায়। কবিরাজ মহাশয় চিকিৎসা চালাতেই লাগলেন। দেখতে দেখতে ফাল্গুন মাস এসে গেল। একদিন বৈঠকখানায় বসে তামাক খেতে খেতে হরিচরণবাবু কবিরাজ মহাশয়ের সঙ্গে কথা বলছিলেন। চাটুচ্ছে, ওই তুমি হরবিলাসের মেয়েটার সঙ্গে নীলু বাবাজির বিয়ে দেওয়া স্থির করেছিলে না? আগে হ্যাঁ, এই তো আসছে বৈশাখ মাসে বিয়ের কথা আছে। না 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 না, অন কাজটি করো না। নীলুর এই রোগ একেবারে সেরে যাবে এই আশা আমি দেখছি নে। তবে খুব সাবধানে থাকলে কিছুদিন ওই ছেলেটাকে বাঁচাতে পারবে। ওর বিয়ে দেওয়ার কথা মন থেকে একেবারে বিসর্জন দাও। আমার কথাটা তুমি বুঝতে পেরেছো আশা করি। হ্যাঁ কবিরাজ মশাই, তা বুঝেছি। একদিন হরবিলাসও এই কথা শুনলেন এবং নীলুর আশা ছেড়ে স্বামী স্ত্রী পরামর্শ করে মেয়ের বিয়ের জন্য অন্য পাত্রের সন্ধান করতে লাগলেন। অনেক খোঁজাখুঁজির পর চৈত্র মাসে বকুল গ্রামে একটি পাত্রের সঙ্গে প্রভাবতীর বিয়ে ঠিক হয়ে গেল। 17ই বৈশাখ তাদের বিয়ের দিন ঠিক হলো। বৈশাখ মাসের শুরুতেই নীলুর আবার জ্বর হলো। কবিরাজ মশাই এবার অনেক চেষ্টা করলেন, ওষুধ পাল্টে দিয়েও দেখলেন, কিন্তু কোনোভাবেই রোগের কোনো উপশম দেখা গেল না। কবিরাজ মশাই হরিচরণবাবুকে
গোপনে ডেকে নিয়ে গেলেন। বুঝলে চাটুর্যে, এ যাত্রা রক্ষা পাওয়া ভার, রোগ যেন দিন দিন বেড়েই চলেছে। সবই আমার অদৃষ্ট, সবই অতিষ্ঠ। আমার কি যে অপরাধ আমি জানি না। এসো হরবিলাস, সব কুশল তো? আজ দশই, তোমার মেয়ের। ওসব এখন থাক। নীলুকে কেমন দেখলেন? কি আর বলি তোমায়, শিবের অসাধ্য। আর বড় জোর 1 সপ্তাহ মেয়াদ। হরিচরণ ভেঙে পড়েছেন। তাকে একটু আশ্বাস দিয়ে হরবিলাস বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে লাগলেন। অনেক ভেবে দেখলাম বিয়ের দিন মাসখানেক পিছিয়ে দেওয়াই ভালো, কারণ সেই সময় যদি ও বাড়িতে কিছু একটা হয়, তবে এই বাড়িতে সানাই বাজিয়ে বিয়ের উৎসব করাটা খুবই খারাপ দেখাবে। না মা, আমার বিয়ের দিন পিছিয়ে দেওয়ার দরকার নাই। প্রভা কাছেই দাঁড়িয়েছিল। ওই তারিখেই আমার বিয়ে দাও, আর বকুল গ্রামে নয়, নীলুর সঙ্গেই। সে কি কথা পাগলি, সে যে মরতে বসেছে। তা হোক। তা হোক কিলা, বিয়ের পর রাত্রির পোয়াতে না পোয়াতেই যে বিধবা হবি। তাই যদি আমার কপালে থাকে মা, তবে হব। অন্য কাউকে বিয়ে করাছে, আমি তার বিধবা হয়ে থাকবো, সেও আমার ভালো। সে কি এমন সৃষ্টি ছাড়া কথা কখনো শুনিনি বাছা, অমন বলে না। বিধবা হওয়াই যদি আমার কপালে থাকে মা, তবে যেখানেই তোমরা আমার বিয়ে দাও না কেন, কপালের লিহন কে খণ্ডাবে? তা তো নয়, তবে কেউ 10 বছর, কেউ 20 বছর সদবা থেকে ছেলেপিলের মা হয়ে সংসার ধর্ম করে বিধবা হয়। তুই যে সদ্যই হবি রে মা। হই হব মা, তুমি যদি ওর সঙ্গে আমার বিয়ে না দাও, তাহলে প্রাণ আমি আর রাখবো না। সি, ও কথা মুখে আনতে নাই। কার কপালে কি আছে তা কেউ বলতে পারে না। ও ছেলে যদি বাঁচেও, তাহলে ও বিয়ে দিতে কবিরাজ মানা করেছে, শুনিসনি? জানি, সবই আমি শুনেছি, বুঝেছিও, কিন্তু তিনি তো বলেননি যে বিয়ের মন্ত্র পড়লেই তার মৃত্যু হইবে। তা নয়, কিন্তু সাথে বিয়ে হলে জীবনে তোর ছেলে পুলে আর হবে না যে বাছা। তা না হোক। কি গো, তুমি কিছু বলো। বলা বলি আর নয় মা, আমি আজ থেকে উপোস শুরু করলাম। 1 দিন 2 দিন 3 দিন উপোসে মানুষ মরে না। মা, তুমি সত্যি লক্ষ্মী, তোমার পাশ হয়ে আমি এই প্রতিজ্ঞা করলাম, ওর সঙ্গে বিয়ে হবার দিন ভোরবেলা আইবুড়ো ভাত খাবো, তবে তার আগে আমি জলস্পর্শ করব না। বেশ, নীলু ভালো হয়ে উঠুক, ওর সঙ্গেই বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, তুই এখন জল খা। এই তোমার পা ধরে বলছি, আমার প্রতিজ্ঞা ভাঙতে বাধ্য করো না বাবা। হরবিলাস অবশেষে হতাশ হয়ে হরিচরণের কাছে এসে সব কথা খুলে বললেন। তিনি যারপরনাই আশ্চর্য এবং বিস্মিত হলেন। বললেন, এ আপনি কি বলছেন? এই যে সত্যযুগের মতো কথা। এরা কারা? আর জন্মের স্বামী স্ত্রী নাকি? ঈশ্বর জানেন। কিন্তু ভাই, কবরেজ মশাই যে মানে না, হে না না না, মেয়েকে বোঝাও, কি করে হবে? দাদা, আপনি বলুন, আমি কিছু বুঝতে পারছি না। সারা বৈশাখ মাস জুড়েই প্রায় বিবাহের দিন ছিল, তাই এই ঘটনার পরদিনই বিয়ের আয়োজন করা হলো। তবে সমারোহে নয়, চোখের জলের মধ্যে বিবাহ সম্পন্ন হলো।
বিয়ের পর বরণ করার সময় শাশুড়ি মা জল ভরা চোখে ধান দুব্বা দিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। সাবিত্রী যেমন জমের মুখ থেকে তার স্বামীকে কেড়ে নিয়ে এসেছিলেন, তুমিও যেন তাই করতে পারো মা, আশীর্বাদ করি। এরপর কিন্তু একটা ব্যাপার ঘটল। পরম আশ্চর্যের বিষয় এই যে বিয়ের পর থেকেই নীলমাধব একটু একটু করে সুস্থ হতে লাগলো এবং প্রায় মাসখানেকের মধ্যেই সে বেশ সুস্থ হয়ে উঠল। পরিবারের সকলেই এবার একটু স্বস্তি পেল। শুধু কবিরাজ মশাই একটু অসন্তুষ্ট হলেন, কারণ তিনি শুধু আয়ুর্বেদ শাস্ত্রেই নয়, জ্যোতিষ শাস্ত্রেও বেশ পারদর্শী ছিলেন। একদিন তিনি বেশ ব্যস্ত হয়েই হরবিলাসের বাড়ি গেলেন। গৃহস্বামী ঘরে ছিলেন না। সারদা সুন্দরী দেবী ঘোমটা নামিয়ে দৌড়ে দাঁড়ালেন। মা ঠাকুরুন, ওই হরবিলাস নেই যখন আমার একটু একটু জরুরি দরকার ছিল। আপনার মেয়ের কুষ্টি আছে? আগে না কবিরাজ মশাই, আমাদের অঞ্চলে মেয়ে ছেলের কুষ্টি আর কে তৈরি করায়? ঠিকুজ্জি আছে? আগে, কিন্তু কেন? ঠিকুজ্জি হলেও চলবে, ওই সেখানে আমায় একটু এনে দিন মা। আমি আমি আপনার মেয়ের সম্বন্ধে কিছু গণনা করতে চাই। প্রভাত ঠিকুজি নেবার পর একটু ব্যস্তভাবেই তিনি চলে গেলেন। এক হপ্তাহ কাটল। তারপর একদিন বিকালবেলা তিনি হরবিলাসকে সেই ঠিকুজি ফেরত দিতে এলেন। তোমার মেয়ের বৈধব্য যোগ নেই, সে আমরণ সধবা। আমার ওষুধের গুণে না মশাই, তোমার মেয়ের এওতের জোরেই নীলু বেঁচে উঠেছে। হ্যাঁ, এখন এখন আর কোনো আশঙ্কা নেই, কিন্তু এখনো 2-1 বছর স্বামী স্ত্রীকে আলাদা থাকতে হবে। হ্যাঁ। নীলু এখন আবার স্কুলে যায়। পরের বছর সে 3rd ক্লাসে উঠল। তার বাবার মামা শ্বশুর রেল বিভাগে চাকরি করতেন। তার সাহায্যে সে একটি স্টেশনের চাকরি পেয়ে বিদেশে চলে গেল, আর 1 বছরের মধ্যেই স্ত্রীকেও সেখানে নিয়ে গেল। প্রভাত চিরায়ুষ্মতী রইল। 47 বছর বয়সে স্বামীর কোলে মাথা রেখে ছেলে মেয়েকে পাশে বসিয়ে সে চিরকালের জন্য সতীলোকে যাত্রা করলে। নমস্কার, আমি চয়ন। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্টে জানান আপনার মতামত and turn on the like and subscribe button. Stay tuned to গল্প চয়ন, বাংলা সাহিত্যের only audio junction, and keep that সাহিত্য mode on. Till next time, stay strong.